করোনা সংক্রমণ কমাবে বঙ্গসেফ নাকের স্প্রে, প্রত্যাশা উদ্ভাবকদের। মোবাইল অ্যাপের মাধ্যমে টিকার সুষ্ঠু বণ্টন করতে চায় সরকার। পুঁজিবাজার স্থিতিশীল রাখতে আসছে ৩৬,০০০ কোটি টাকার ফান্ড। রিমান্ডে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়াল, খোঁজা হচ্ছে আরও ৬৯ জনকে। অভিশংসন হলে সহিংসতা বাড়বে, এবার নিজের দেশকেই হুমকি ট্রাম্পের। এটি নিউজ দেখছেন, ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বায়ু দূষণে কাতর, পানি দূষণে ভয়াবহ, শব্দ দূষণে অস্বচ্ছ আর প্লাস্টিক পলিথিনের নিয়ন্ত্রণহীন ব্যবহারে অসহায় এক নগরী ঢাকা। আছে আইন, পরিকল্পনা, মাঝে মধ্যে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালতও, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে কি? মনিরুল ইসলাম মিন্টুর ৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখব। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা প্রসঙ্গ। বঙ্গসেফ নামে নাক ও মুখে ব্যবহারের স্প্রেটি করোনার সংক্রমণ কমাবে বলে আশা করছেন এর উদ্ভাবকরা। স্প্রে লেয়ার করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করবে ৩ থেকে ৪ ঘন্টা। যৌথ উদ্ভাবক বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। যাবতীয় প্রক্রিয়া শেষে খুব দ্রুত এবং স্বল্প মূল্যে এটি বাজারে আনার আশা তাদের। হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ধুলে হাত করোনা ভাইরাস মুক্ত হয়, কিন্তু এই ভাইরাস ধ্বংস করতে নাক বা মুখের ভেতরে ব্যবহারের কার্যকর কোনো ওষুধ ছিল না। তাই বঙ্গসেফ ওরোনাজাল স্প্রের উদ্ভাবকদের দাবি, বিশ্বে এটাই প্রথম এ ধরনের স্প্রে যা পরীক্ষামূলক প্রয়োগে ২০০ করোনা রোগীর প্রত্যেককেই সুফল পেতে দেখেছেন। পলিকুলটা অ্যান্টিসেপটিক হিসেবে, ভাইরোসাইডাল হিসেবে কাজ করছে, এটা জানা। সেটাকে কোন ডোজেস ফর্মে আমার নাকে এবং মুখে মানুষের সহনীয় পর্যায়ে নিয়ে সহনীয় পর্যায়ে থাকবে, অ্যাট দ্য সেম টাইম সেটা ভাইরাসটাকে কিল করবে, এইটাই ছিল আমাদের রিসার্চের বিষয়, যেটা ঢাকা মেডিকেল কলেজে সাকসেসফুলি ২০০ পেশেন্টের উপর করে আমরা ডোজেস ফর্মটা নির্ধারণ, আমরা বিভিন্ন ডোজে সেটা দিয়েছি। থরো এবং মেথডিক্যাল রিসার্চের মাধ্যমে কিন্তু আমরা এই ডোজেস ফর্ম এবং সময়টা আমরা নির্ধারণ করেছি। উদ্ভাবিত স্প্রের কার্যকারিতা পরীক্ষায় সাহসী অবদান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ENT বিভাগের চিকিৎসকদের। রোগীর উপর প্রয়োগের আগে নিজেদের উপর প্রয়োগ করে এর কার্যকারিতা নিশ্চিত হয়েছেন তারা। বলছেন তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাননি এর। সেই সঙ্গে এটিও পরিষ্কার জানাচ্ছেন, এই স্প্রে মাস্ক, PPE বা ভ্যাকসিনের বিকল্প নয়, কেবল নাক ও মুখের সুরক্ষা দিয়ে সংক্রমণ ঠেকাবে। সাধারণত করোনা ভাইরাসটা আমাদের মুখ এবং নাক দিয়ে বা চোখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করার সময় তারা নাকের পেছনে এবং মুখের পেছনে নেজোফ্যারিং বা ওরোফ্যারিংসে কিছুক্ষণ অবস্থান করে। যদি ওই সময়টাতে আমরা স্প্রে দিয়ে দিই, সেখানে ভাইরাস যে জমা হচ্ছে, ভাইরাসের লোড, সেই লোডগুলো কমে যাচ্ছে, ভাইরাস কিল হচ্ছে। কমপক্ষে ১০০ জনের বেশি যারা আমরা এটা প্রথম থেকে ইউজ করছি, অ্যাজ ইট হ্যাজ নো হার্ম। যার হয়নি সে যেন আক্রান্ত না হয়, যার হয়েছে তার যেন ভাইরাল লোডটা কমে, যেহেতু এটা রেডিলি ভাইরাসকে কিল করে বা ডিস্ট্রয় করতে সক্ষম। জানাচ্ছেন নাক ও মুখে স্প্রে করার পর এর লেয়ার কাজ করবে ৩ থেকে ৪ ঘন্টা। একজনের জন্য ১ মাসে ২০০ ml একটা বোতলই যথেষ্ট হবে, যার দাম হতে পারে ১০০ টাকার মতো। আমাদের বিজ্ঞানী, গবেষক, প্রফেশনাল যারা আছে তাদের পক্ষ থেকে এটা মুজিব বর্ষে আমাদের উপহার। গত বছরের মে থেকে এর কাজ চলছিল, অক্টোবর থেকে প্রয়োগ শুরু। আপাতত সকল তথ্য প্রকাশ করতে চাচ্ছেন না, কারণ বিস্তৃত পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন নেওয়ার ব্যাপার রয়েছে। সেসব সেরে শিগগিরই স্প্রেটিকে বাজারে ছাড়া যাবে বলে আশা করছেন। বেশি প্রিভেন্টিভ কেয়ার এটা হেল্প করবে, এটার সাথে অন্য কোনো কিছু আমরা সাংঘর্ষিক দেখছি না। আর এটা সেফটি মার্জিন আমরা নিশ্চিত করেছি যে এটি হিউম্যান বডির জন্য যথেষ্ট সেফ এবং কোনো সাইড ইফেক্ট এটাতে আমরা এই পর্যন্ত লক্ষ্য করছি না। আমরা এর পরের স্টেজটা যাব, আমরা আরেকটু
আরো রিসার্চটাকে আরেকটু এলাবোরেট করে আমরা দেখব যে আরো কোনো কিছু এটার সাথে আছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 7,833-এ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় দেশের 199টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ 15,727 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন আক্রান্ত পাওয়া গেছে 890 জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হলো মোট 5,24,910 জন। সর্বশেষ 841 জন সহ মোট সুস্থ হয়েছেন 4,69,522 জন। সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে করোনা টিকার পুরো কর্মসূচি মোবাইল অ্যাপের মাধ্যমে করতে চায় সরকার, যেখানে করোনার টিকা পেতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহীকে। আগামী 3 বছরের মধ্যে 5টা ধাপে 13,82,47,000 মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার, যার মধ্যে প্রথম ধাপে টার্গেটের 3% বা 51,84,282 জনকে দেওয়া হবে করোনার টিকা। প্রথম ধাপে আসা পুরো 51 লাখ টিকাই দেওয়া হবে প্রথম ডোজ হিসেবে। আর শুরু থেকেই এই পুরো প্রক্রিয়াটাই সরকার চায় ডিজিটালি একটি অ্যাপের মাধ্যমে করতে। এই অ্যাপে জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। জাতীয় পরিচয়পত্র বহনকারী কোথায় টিকা নিতে চান সেই ঠিকানাও নির্বাচন করতে হবে। এই অ্যাপে টিকা নিতে আগ্রহীকে জানাতে হবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে। যেহেতু শুরুতেই বয়স্কদের টিকা দেওয়া হবে, তাই স্বাভাবিকভাবে যে কোনো ধরনের জটিলতা যেমন হৃদরোগ, ডায়াবেটিস কিংবা রক্তক্ষরণের মতো বিষয়গুলো জেনে নেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি হবে একটি নিবন্ধিত মোবাইল নাম্বার দিয়ে। সেই নম্বরেই কোন কেন্দ্রে কবে টিকা দেওয়া হবে তা SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন আমাদেরকে আইসিটি মন্ত্রণালয় তারা বলছেন যে 26 তারিখ থেকে ওনারা হয়তো শুরু করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর যে অ্যাপ ব্যবহারের কথা বলছে তা শুধু স্মার্টফোনেই ব্যবহার করা সম্ভব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর সবশেষ তথ্য বলছে সারা দেশে মোবাইল ফোনের সক্রিয় সিম রয়েছে 16,84 লাখ। তার মধ্যে 40% গ্রাহক স্মার্টফোন ব্যবহার করেন বলে টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন। এনআইডি ছাড়া যারা আছে তাদের ক্ষেত্রে আমরা তো প্রথম মাসে বা দ্বিতীয় মাসে তো তারা আমাদের এই গ্রুপের মধ্যে আসছে না। এর মধ্যে আমরা একটা উপায় বের করব কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। দেখতে পাচ্ছেন যেখানে মোবাইল অ্যাপ। করোনার শুরুতে সরকারের পৃষ্ঠপোষকতায় করোনা শনাক্ত আর বিস্তার ঠেকাতে বেশ কিছু মোবাইল অ্যাপ চালু হলেও শেষ পর্যন্ত তাতে খুব একটা সফলতা আসেনি। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও ক্ষমতাসীনদের লুটপাট বন্ধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, $2 টিকা $5 কেনা হচ্ছে কেবল দুর্নীতি করার জন্য। করোনা ভ্যাকসিন আমদানির মাধ্যমে সরকার লুটপাটের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, মামলা, হামলা এবং নির্যাতনের মাধ্যমে গণতন্ত্র হত্যার চক্রান্ত চলছে। এই মহামারীতে আপনারা লুটপাট বন্ধ করেননি, আরো কি করে লুটপাট করবেন? এখন ভ্যাকসিন আমদানির মধ্য দিয়ে সেই লুটপাটের ষড়যন্ত্র করছে। আজকে যেখানে আপনার ভারতে বিক্রি করছে 2 টাকা 40 করে, সেখানে আপনারা বিক্রি করছেন 5 টাকা করে বাংলাদেশের মানুষের কাছে। অর্থাৎ এই 2 টাকা সম্পূর্ণ আপনারা নিয়ে যাবেন। বন্ধুগণ, আজকে এই সরকার এই গণবিরোধী সরকার। অন্যান্য সংবাদ, পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে প্রায় 36,000 কোটি টাকার মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা BSEC। বাজারে এখন আর কারসাজির সুযোগ না থাকলেও পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ BSEC চেয়ারম্যানের। মফিদুল দপুর রিপোর্ট। শেয়ার বাজারে সূচক আর লেনদেন বাড়তে থাকলে খুশি হওয়ার পরিবর্তে অনেক বিনিয়োগকারীর মনের ঈশান কোণে দুশ্চিন্তার কালো মেঘ জমে। 1996 আর 2010-এর পুঁজিবাজার ধসই এই শঙ্কার কারণ। সময় বদলে গেছে শেয়ার ব্যবসার ধরনও। 2010-এর পর থেকে নানা সংস্কারের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজার এখন দাঁড়িয়ে আছে শক্ত ভিতের উপর। বাজারের প্রতি আস্থা বাড়াতে নিত্য নতুন নানা পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
আমাদের দেশে এখন যেসব ব্যবসা বাণিজ্য বা যেসব বিজনেস বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট আসছে সেখানে আপনার প্রয়োজন হচ্ছে 500, 1000, 2000 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো বড় সাইজের। সেখানে আপনি ইকুইটি দিয়ে তো এত টাকা রেইজই করতে পারবেন না। সুতরাং বন্ড এবং ওই ধরনের কিছু প্রোডাক্ট আমাদের আছে যেগুলো দিয়ে আমরা চেষ্টা করব ফান্ডিং করার জন্য, এবং সেই জন্য অলরেডি 10,000 কোটি টাকার কাছাকাছি আমাদের অলরেডি ডিসবার্স। আমরা সুযোগ পেলে এটাকে আরও অনেক বড় করব, কারণ বন্ডের মাধ্যমে যেসব প্রজেক্টগুলো আসবে সেখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। বড় বিনিয়োগকারীরা যেন পুঁজিবাজারকে নিয়ে খেলতে না পারে সেজন্য মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের উপর গুরুত্ব দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি। আমাদের এই মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডটা বেশ বড়, ওই ফান্ডটা আইসিবির কাছে থাকবে। আইসিবির ম্যান্ডেট হচ্ছে মার্কেটকে স্ট্যাবিলাইজ করে রাখা। ফান্ডের যে সোর্স আমাদের আনডিস্ট্রিবিউটেড, আনডিসবার্সড যেসব ডিভিডেন্ড অ্যান্ড বোনাস শেয়ারের মতো অনেক প্রোডাক্ট 20,000 থেকে 21,000 কোটি টাকার মতো। তাছাড়াও কিন্তু আমরা সরকারের কাছে 15,000 কোটি টাকা একটু লোয়ার ইন্টারেস্ট রেটে আইসিবির জন্য চেয়েছে। এটা আমাদের মার্জিন ঋণের সুদের হারটা কমানোর জন্য এবং আইসিবিকে আরও শক্তিশালী করার জন্য। পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত না নিলে ঝুঁকি থাকবেই, তাই ভেবেচিন্তে বিনিয়োগের পরামর্শ বিএসসিসি চেয়ারম্যানের। তখন আপনি মিউচুয়াল ফান্ডে লং টার্ম বিনিয়োগ করেন, সেখানে আপনার কিছু করার নেই। যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারাই আপনার ফান্ড ম্যানেজমেন্ট করবে, তারা বছর শেষে আপনাকে 10, 20, 15 এরকম একটা পার্সেন্টেজের ডিভিডেন্ড দিবে। আর বন্ডে বিনিয়োগ করলে তো আপনার ফিক্সড কুপন রেটে পেমেন্ট পাবেন, সুতরাং এখানেও আপনার কোনো ভয়ের কিছু নেই। সেকেন্ডারি মার্কেট হচ্ছে এক্সিট প্ল্যান। আমরা সবাই এক্সিট প্ল্যানকে মনে করি মেইন প্ল্যাটফর্ম, এটা ভুল। প্রাইমারি মার্কেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, বন্ড এবং যদি আপনি মিউচুয়াল ফান্ডে যান আপনার কোনো ভয় নেই। কেউ কেউ আশঙ্কা করছেন যে মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। পিকে হালদারের সহযোগী এবং তার আরও 69 বান্ধবীর খোঁজে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে অবন্তিকা বড়াল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে যার কাছে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। আরও তথ্যের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের কতজন সহযোগী বান্ধবী এরই মধ্যে দুদকের আইনজীবীর বরাতে তা প্রকাশ করেছে গণমাধ্যম। এবার তাদেরকেই একে একে খোঁজ করছেন পিকে হালদারের মামলার অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা। সেটা ওনারা বলতে পারবে ভালো। বুধবার পিকে হালদারের মামলার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন গ্রেফতার করেন অবন্তিকা বড়াল নামের এক নারীকে। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। বলা হচ্ছে অবন্তিকা পিকে হালদারের সেই বান্ধবীদেরই একজন। গ্রেফতারের পর অবন্তিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন উপপরিচালক সালাউদ্দিন। ধানমন্ডি রোডে একটি ফ্ল্যাট পাওয়া গেছে তার, ব্যাংক হিসেবে রয়েছে কোটি কোটি টাকা। ধারণা করা হচ্ছে এসবই পিকে হালদারের সম্পদ, যা পাহারা দিচ্ছেন অবন্তিকা বড়াল। পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ এবং মানি লন্ডারিং এর যে মামলা করা হয়েছিল সেই মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়, তাকে আজকে গ্রেফতার করেছে ধানমন্ডি থেকে। দুদকের আইনজীবী জানান অবন্তিকার কাছে আরো অনেক তথ্য আছে বলেই মনে করেন তারা। 4,35,00,000 টাকায় ধানমন্ডি এলাকায় 3,000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে। এছাড়াও শত শত কোটি টাকা এই অবন্তিকা বড়ালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং সদ্ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মানি লন্ডারিং এর অপরাধের সাথে সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করে 1,000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পলাতক রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। গত মঙ্গলবার তার ঘনিষ্ঠ 4 জনের ব্যাংক হিসাব থেকে প্রায় 1,000 কোটি টাকা ফ্রিজ করে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। মিরপুরের রূপনগর খালের আশপাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে সময় নেয়ার পরেও সবুজবাগ এলাকায় জিরানি খালের অবৈধ স্থাপনা সরিয়ে না নেয় কয়েকজনকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত। গত 31 ডিসেম্বর ঢাকার খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের কাছে বুঝিয়ে দেয় ঢাকা ওয়াসা। পরপরই কাজ শুরু করে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে বুধবার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার 23 নম্বর রোডের এই খালটি পরিদর্শনে আসেন উত্তরের মেয়র। 80 ফিট দৈর্ঘ্যের এই খালটি লম্বা 3.5 কিলোমিটার হলেও এর আশপাশ জুড়ে গড়ে উঠেছে নানা অবৈধ স্থাপনা। পরিদর্শন শেষে মেয়র জানান, অবৈধ স্থাপনা সরিয়ে শিগগিরই সেখানে ওয়াকওয়ে এবং সাইকেল লেন তৈরি করা হবে। পর্যায়ক্রমে
ঢাকা উত্তরের সব খাল থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। অবৈধ যেই করুক না কেন কেউ কিন্তু এখন আর রেহাই পাবে না। জনগণের সহায়তা নিয়ে আমরা আমাদের অবৈধ দখল আমরা উচ্ছেদ করব। আবার সেই যে আমাদের চিরচারিত নৌকা সেই খালে চলবে এবং নদীমাতৃক যে এই নদী এবং দেশ সেটা আমরা প্রমাণ করতে চাই। অন্যদিকে রাজধানীর বাসাবোর সবুজবাগ এলাকায় জিরানী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই কার্যক্রমে ভেঙে ফেলা হয় বেশ কিছু অবৈধ স্থাপনা ও বেইলি ব্রিজ। সময় নেয়ার পরেও অবৈধ অংশ সরিয়ে না নেয়ায় কয়েকজনকে জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। ইতিমধ্যে আমরা একজনকে অবৈধভাবে ব্রিজ নির্মাণ করার জন্য 10,000 টাকা জরিমানা করেছি। আর সড়ক পরিবহন আইনে আরেকটা মামলা হয়েছে, ওখানে 5,000 টাকা জরিমানা করা হয়েছে একজনকে। এরই মধ্যে শুরু হয়েছে খিলগাঁওয়ের ত্রিমোহনীতে নড়াই নদী এবং জিরানী খালের সংস্কার কাজ। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকা ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারের দাবি জানিয়েছেন তার মা। সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে আনুশকার পরিবার। কলাবাগানে মাস্টারমাইন্ডের শিক্ষার্থী ধর্ষণ এবং হত্যা মামলার একমাত্র আসামি দিহান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এখন কারাগারে। দিহানের 3 বন্ধুকে আটক করা হলেও প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায়নি বলে ছেড়ে দিয়েছে পুলিশ। যদিও নিহত ওই ছাত্রীর পরিবারের দাবি 4 জনই ঘটনার সঙ্গে জড়িত। আমার মেয়েকে দিহান ও তার সঙ্গীরা অপহরণ করে নিয়ে যায় তার বাসায়। আমাদের কথা মতো মামলাটাকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয়নি। আমরা 4 জনের নামে মামলাটি করতে চেয়েছিলাম, অপহরণের মামলা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে শাহনুরী আমিন দাবি করেন তার মেয়ের সঙ্গে দিহানের প্রেমের সম্পর্ক ছিল না। মামলাটি ভিন্ন খাতে নিয়ে যেতে মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সুষ্ঠু বিচার এবং নিজের পরিবারের নিরাপত্তা দাবি করেন তিনি। আমি চাই আমার মেয়ের মামলার বিচার কার্য যেন দ্রুত বিচার আইনের আওতায় আনা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, তিনি যেন এই আমার মেয়ের, আমার নিষ্পাপ মেয়ের উপর যেভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে, সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তাকে বিকৃতভাবে ধর্ষণ করে তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেইটার দ্রুত বিচার চাই। সঠিকভাবে সুন্দরভাবে যেটা সত্য ঠিক সেটাই তুলে ধরে এবং সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে এটা সঠিকভাবে বিচার হোক, এটাই আমি চাই। মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর ফৌজিয়া মুসলিম বলেন, নিহতের মা তার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখেছিলেন, যদিও ময়নাতদন্ত রিপোর্টে তা আসেনি। সবকিছু বিবেচনায় বিচার কাজে প্রভাব বিস্তারের আশঙ্কা করছেন তারা। আনুশকার মা এই ছবিটা মৃত মেয়ের পিঠের থেকে তুলেছিলেন এবং আর 2টা ছবি আছে এখানে। 2টা পিঠে 2টা ছবিতে অনেক জখমের চিহ্ন আছে, কালো 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 কালো, মানে একসাথে, যেরকম আমরা যেটা বলি যে কালশিটে পড়া। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল 11টায় মাস্টারমাইন্ড স্কুলের সামনে মানববন্ধন করবে মহিলা পরিষদ। বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করা হোক। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সংকট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়ায় এগিয়ে নিতে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে। বুধবার ট্রাম্পকে অভিশংসনের ওপর ভোটাভুটির কথা রয়েছে। এদিকে ট্রাম্প সতর্ক করেছেন তাকে অভিশংসনের পর যুক্তরাষ্ট্রের সহিংসতা বাড়তে পারে। গত 6 জানুয়ারি হাজার হাজার এই সমর্থকদের তাণ্ডবে শুধু ক্যাপিটাল হিলই রক্তাক্ত হয়নি, রক্তাক্ত হয়েছে মার্কিন গণতন্ত্রের ভিত। তারপর থেকে নিজ দল ও বিরোধীদের ক্ষোভের আগুনে পুড়ছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। বিদ্রোহী উস্কানির অভিযোগে দ্বিতীয়বার অভিশংসনের মুখোমুখি দাঁড়িয়ে তিনি। ওই ঘটনার পর সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী ট্রাম্পকে অপসারণের উদ্যোগ নিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছিলেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। কিন্তু সোমবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার পর মঙ্গলবার সন্ধ্যায় পেন্স স্পষ্ট করে জানিয়ে দেন ট্রাম্পকে অপসারণে তিনি কোনো পদক্ষেপ নেবেন না। এরপর মঙ্গলবার রাতেই অভিশংসনের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তাব আনেন ডেমোক্র্যাটরা। সংখ্যাগরিষ্ঠ ভোটে সেটি পাশ হয়েছে। এর মাধ্যমে অভিশংসনের ভোটাভুটি দ্রুত সম্পন্ন করতে এক ধাপ এগিয়ে গেলেন আইন প্রণেতারা। ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনে বুধবার ভোটাভুটি করবে প্রতিনিধি পরিষদ। এদিকে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে ডেমোক্র্যাট
ডেমোক্র্যাটদের সাথে হাত মেলাচ্ছেন বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা। সেই তালিকায় রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির কন্যা লিজ চেনি, জন কাটকো, অ্যাডাম কিনজিঞ্জার, প্যাট টুমি, লিসা মর্কোভস্কি সহ বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাশ হলেও সিনেটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হবে। অভিশংসনের মুখোমুখি দাঁড়িয়েও নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন তাণ্ডবের আগে দেয়া ভাষণ যথোপযুক্ত ছিল। ট্রাম্প বলেন তাকে অভিশংসনের প্রচেষ্টা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। অভিশংসনের পর সহিংসতা বাড়তে পারে বলেও সতর্ক করে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। The 25th Amendment is of zero risk to me and is causing tremendous anger and division and pain, far greater than most people will ever understand, which is very dangerous for the USA, especially at this very tender time. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 6টা নিউজ আওয়ারের সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামে নিহত 1 বিদ্রোহী প্রার্থী অভিযুক্ত। বড়পুকুরিয়া কয়লা খনির 22 কর্মকর্তা জামিন আবেদন আবারও নাকচ। করোনা সংক্রমণ কমাবে বঙ্গসেফ নাকের স্প্রে, প্রত্যাশা উদ্ভাবকদের। মোবাইল অ্যাপের মাধ্যমে টিকার সুষ্ঠু বণ্টন করতে চায় সরকার। পুঁজিবাজার স্থিতিশীল রাখতে আসছে 36,000 কোটি টাকার ফান্ড। রিমান্ডে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়াল, খোঁজা হচ্ছে আরও 69 জনকে। অভিশংসন হলে সহিংসতা বাড়বে, এবার নিজের দেশকেই হুমকি ট্রাম্পের। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো অন্যান্য সংবাদ। প্রচার শুরুর সপ্তাহ না পেরোতেই নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটল চট্টগ্রামে। সিটি কর্পোরেশনের 28 নম্বর পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে গোলাগুলিতে আজগর আলী বাবুল নামে এক ব্যক্তি মারা যান। এই ঘটনায় 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 30-40 জনকে আসামি করে নিহতের ছেলে সেজান মাহমুদ মামলা করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরকে। পুলিশ জানায় মঙ্গলবার ওই এলাকায় 2 দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ 2 জনকে হাসপাতালে নেওয়া হলে আজগর আলী বাবুল মারা যান। মঙ্গলবার রাতেই নগরের বিভিন্ন এলাকা থেকে 19 জনকে আটক করে পুলিশ। পরে আরও 7 জনকে আটক করা হয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা পরাজিতদের সংস্কৃতি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি কথা বলেন। তাদেরকে আস্থা আনার চেষ্টা করি, আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি এবং আমরা পরীক্ষা করে দেখুন যে নির্বাচন হয়। ইভিএম এমন একটা জিনিস যেখানে বহিরাগত আসুক বা না আসুক, মস্তান আসুক বা না আসুক, তাতে কিছু আসে যায় না। এই অবস্থা যখন হবে তখন আর বহিরাগতদের সুযোগ হবে না। সেই একটা অবস্থানে নিয়ে যাওয়ার আমাদের স্বপ্ন নির্বাচন কমিশন আমরা দেখি। দিনাজপুরে বড়পুকুরিয়া খনির 244 কোটি টাকার কয়লা আত্মসাৎ মামলায় সাবেক 6 ব্যবস্থাপনা পরিচালক সহ 22 জনকে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে দিনাজপুর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদুল করিম তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। আসামিরা হলেন সাবেক মহাব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, সাবেক উপমহাব্যবস্থাপক AKM খালেদুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিবুদ্দিন আহমেদ, সাবেক মহাব্যবস্থাপক আবুল কাশিম প্রধানিয়া, সাবেক ব্যবস্থাপক মাসুদুর রহমান হাওলাদার, অশোক কুমার হালদার, আরিফুর রহমান ও আব্দুল আজিজ সহ মোট 22 কর্মকর্তা। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপক আনিসুর রহমান 2018 সালে বাদী হয়ে 19 জনের নামে উল্লেখ করে মামলা করেন। মামলাটি পরে দুদকে স্থানান্তরিত হয়। 2019 সালে 1,43,728 মেট্রিক টন কয়লা আত্মসাৎ মামলার চার্জশিট আদালতে দাখিল করে দুদক।
অনুমোদন ছাড়াই কারখানায় স্থাপন করে ক্ষতিকর উপাদান দিয়ে চকলেট ললিপপ বানানোর অভিযোগে পুরান ঢাকায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার কামালবাগ আবাসিক এলাকায় 4টি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে এর সাথে জড়িতদের আটক করে র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, এসব কারখানায় চকলেট ললিপপ তৈরির কাজে শিল্প কারখানায় ব্যবহার্য রং, হাইড্রোস ও মোম ব্যবহার করা হতো, যা স্বাস্থ্যসম্মত নয়। এ সময় বিএসটিআই এর পরিদর্শক দল জানায়, এসব কারখানারও কোনো অনুমোদন নেই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই যে 4টা প্রতিষ্ঠান সহ একটা সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে তারা এই ধরনের এই বিপজ্জনক খাবারই আমি বলবো, তারা এগুলো উৎপাদন, বন্টন, বাজারজাত, বিক্রয় করছে। আমরা মূলত এখানে অভিযান পরিচালনাকালীন চকলেটের যে র ম্যাটেরিয়ালস, সেখানে আমরা চক পাউডার পেয়েছি, সেখানে আমরা মোম পেয়েছি, যেটা কখনো খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করা যায় না। প্যারাফিন পেয়েছি। প্যারাফিন হচ্ছে একটা কসমেটিক্স আইটেম, অর্থাৎ হেয়ার অয়েল তৈরিতে এটা ব্যবহার করা হয়। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রিয়াল কালার এবং ফ্লেভার পাওয়া গিয়েছে। ঢাকা দূষণ নিয়ে ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের সর্বশেষ পর্ব। বাতাস, পানি কিংবা শব্দ, পরিবেশ দূষণের সব সূচকেই বাংলাদেশ এবং শহর হিসেবে ঢাকা এখন প্রথম সারিতে। যদিও বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। তাহলে সামনের দিনগুলোতে দূষণ নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ থাকছে জানার চেষ্টা করব মনিরুল ইসলাম মিন্টুর 6 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে। বাসযোগ্যতার আদর্শ মান থেকে ক্রমেই যেন দূরে সরে যাচ্ছে প্রিয় শহর ঢাকা। বিভিন্ন গবেষণায় দূষণে শারীরিক, মানসিক কিংবা আর্থিক ক্ষতির যে পরিসংখ্যান, তা যথেষ্ট উদ্বেগজনক। আগামী কয়েক বছরে বিশ্বের দূষিত নগরীর তালিকায় থাকা ঢাকা এবং এর আশপাশে কয়েকটি বড় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা আছে। ফলে খোঁড়াখুড়ি আর দূষণের আশঙ্কা থাকছেই। যিনি পলিউট করবেন তিনি জরিমানা দেবেন, অর্থ ব্যয় করবেন, যাতে করে এই পলিউশনে যারা ভুক্তভোগী বা পলিউশন কমানোর জন্য যে পদক্ষেপ, সেই ক্ষতিপূরণগুলো তাদের কাছে আদায় করা যায়। এই আদায় করার কার্যক্রমের মধ্যে একটা প্রেরণা, প্রণোদনা থাকতো, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা যোগ্যতর দিতে পারতাম। অবশ্য পরিবেশ অধিদপ্তর বলছে, এসডিজির রূপরেখায় যে 159টি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে পরিবেশ দূষণ রোধে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে কাজও শুরু হয়েছে। শিল্পঘন এলাকায় আমাদের অফিস স্থাপনের জন্য প্রস্তাব দিয়েছি। তারপর আমাদের দপ্তরে আমাদের যেটা এনফোর্সমেন্ট, সেই টিমটাকে আরও শক্তিশালী করা এবং সেটার সক্ষমতা বাড়ানো, জনবল বাড়ানো, সেটা প্রস্তাব দিয়েছি। আমাদের এই যে সদর দপ্তরেও আরও নতুন নতুন কিছু বিভাগ সৃষ্টির জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পরিকল্পনার উল্লেখযোগ্য হলো, কাঠ বা কয়লা পোড়ানো কমিয়ে এনে ব্লক তৈরি হবে ইটভাটায়। শাস্তি বাড়িয়ে নির্মল বায়ু আইন পাশের উদ্যোগ। যেহেতু আমাদের এসডিজি টার্গেট আছে 2030, এসডিজির অনেকগুলো টার্গেট কিন্তু পরিবেশের সাথে, এবং সেগুলো খুব একটার সাথে আরেকটা সম্পর্কিত। তো আমরা এসডিজি টার্গেটটাও মাথায় রেখেছি। পরিবেশ অধিদপ্তর মনে করছে, এসব পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে 2022 সালের পর থেকে দূষণ অনেকটা কমে আসবে। মাটি, পানি কিংবা বাতাস, যে কোনো দূষণ এবং এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। তবে এখন সময় এসেছে এই দূষণের লাগাম টেনে ধরার। তবে পরিবেশবিদরা বলছেন যে গতানুগতিক ধারায় পরিবেশ অধিদপ্তর কর্মকাণ্ড পরিচালিত করে, তা দিয়ে এই দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং এই দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। এটিএন নিউজের আমাদের এই 6 পর্বের ধারাবাহিক রিপোর্টে চেষ্টা করা হয়েছে রাজধানীর সব ধরনের দূষণের একটি তুলনামূলক চিত্র তুলে ধরার। এই নগরী যে দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে, তা উপলব্ধি করে কর্তৃপক্ষ সত্যিকার অর্থেই কার্যকর ভূমিকা নেবেন। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভরিতে 1983 টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। নতুন দর অনুযায়ী ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট সোনার অলংকারের ভরি দাঁড়াবে 72,667 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে 69,517 টাকা।
এছাড়া 18 ক্যারেট 60,769 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে 50,447 টাকায়। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসে 14 বার দেশের বাজারে সোনার দাম ওঠানামা করেছে। তার মধ্যে 8 বার বেড়েছে, কমেছে 6 বার। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। গম চাষ কমছে ঠাকুরগাঁওয়ে। উৎপাদন খরচ না ওঠায় আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। গমের জমি দখল করছে ভুট্টা, মরিচ, আলু। কৃষি বিভাগ বলছে লাভজনক ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই গমের আবাদ কমছে ঠাকুরগাঁওয়ে, লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। এবছরই 50,650 হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 47,000 হেক্টরে। আগে যে জমিতে গম চাষ হতো তাতে চাষ হচ্ছে ভুট্টা, মরিচ ও আলু। এসব ফসল চাষাবাদে খরচ কম, লাভ বেশি। এক কাঠা মাটি গমের আবার দাম লাগতেছে 900 টাকা, আর এক কাঠা মাটি আলুর জন্য আমরা ফসল বিক্রি করতেছি 1000 টাকা। তাহলে আমার 100 টাকা এখানে লাভ আসতেছে। আমরা গম কিসের জন্য করব? গতবার কৃষ্ণ 2 বিঘা, এবার কৃষি আমরা 1 বিঘা। গম করে আমাদের পত্তা কম হচ্ছে। 1 বিঘা মাটি মনে গম 20 মন মারি গম, আর ভুট্টা মনে 80-70 মনে হয়। বৈরী আবহাওয়া এবং ভালো বীজের অভাবও গম চাষে কৃষকদের আগ্রহ হারানোর কারণ। তবে গমের ভালো জাত পেলে আবারও চাষিরা ফিরবে গম আবাদে, এমনই মনে করেন কৃষি কর্মকর্তারা। আমরা গমের যদি ভালো জাত দিই এবং শর্ট ডিউরেশন অর্থাৎ স্বল্প জীবনকালের যদি দেওয়া যায়, তাহলে এই প্যাটার্নের যে শস্য যে ক্রম, সেই শস্য ক্রমের মধ্যে সেটি টিকে থাকতে পারবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আরেকবার সময় হলো বাইজিস্টে বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে, সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 23। জয় দিয়ে বিপিএল শুরু করল বসুন্ধরা কিংস। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের আরও খবর। সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর কয়েক দফা বিমান হামলায় মারা গেছে অন্তত 23 জন। নিহতদের মধ্যে অন্তত 7 জন সিরীয় সেনা ও বাকি 16 জন মিলিশিয়া বাহিনীর সদস্য। আহত হয়েছে আরও 28 জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার রাতে সিরিয়ার দেইর আজ-জোর শহর থেকে শুরু করে আল বুকামাল মরুভূমি পর্যন্ত সিরীয় সশস্ত্র বাহিনী বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 12 দফা হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আজ-জোর এলাকায় অস্ত্রের গুদাম তৈরি করা হচ্ছে। মার্কিন গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে হামলা করেছে ইসরায়েল। হামলায় আহত 28 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অবশ্য এ ঘটনায় সিরীয় সরকারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে তারা হারিয়েছে 2-0 গোলে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগও শুরু করলো জয় দিয়েই। ম্যাচের 35 মিনিটে রাউল বেসেরার গোলে লিড নেয় অস্কার ব্রুজেনের শিষ্যরা।
প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বসুন্ধরা ম্যাচের ৫৫ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্কোর লাইন ২-০ করে। এরপর একাধিক গোলে সুযোগ সৃষ্টি করলেও তা কাজে লাগাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সামনে সুমন রেজা এবং সুজন বিশ্বাস কাউকে না দিয়ে নিজেই দূর থেকে শট নিলেন বক্সের বাইরে থেকে। খালিদ শাফি চলে গিয়েছিলেন তার ফ্লিক থেকে সেকেন্ড। উইন্ডিজ সিরিজ সামনে রেখে মিরপুরে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে টাইগারদের অনুশীলন। ইনজুরির কারণে এদিনের অনুশীলনে ছিলেন না পেসার তাসকিন আহমেদ ও তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। তাদের ছাড়াই বাকিরা যোগ দিয়েছিলেন প্র্যাকটিসে। ওয়ানডে সিরিজ শুরুর আগে আঙ্গুলের ইনজুরি থেকে তাসকিনের ফিট হওয়ার কথা থাকলেও পুরনো হাঁটুর ইনজুরির ব্যথা বেড়ে যাওয়ায় ইমনের এই সিরিজে খেলার আর কোনো সম্ভাবনাই নেই। এদিকে প্র্যাকটিসে দীর্ঘক্ষণ ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ঘাম ঝরান তামিম সাকিবরা। সব ঠিক থাকলে আগামী শনিবার ঘোষণা করা হবে ১৭ সদস্যের টাইগার স্কোয়াড। এর আগে বৃহস্পতিবার ও শনিবার নিজেদের মধ্যে ভাগ হয়ে বিকেএসপিতে দুটি গা গরমের ম্যাচ খেলবে ক্রিকেটাররা। দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। লাস্ট ৩-৪টা ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু আমি ওইরকম ভালো করতে পারিনি দেশের মাটিতে, দেশের বাইরের মাটিতে যে কয়টা ম্যাচই খেলেছি। বাট আমার জন্য একটা আলাদা অ্যাডভান্টেজ থাকবে যে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে এবং আমি এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছি, আরও দেশের মাটিতে খেলা টেস্ট ওয়ানডে দুটোই। আর আমার অবশ্যই এটা একটা ভালো ফিলিংস থাকবে যে না, এখানে যদি আমি ভালো কিছু করতে পারি আর নিজেকে কামব্যাক করার একটা ভালো একটা সুযোগ অপরচুনিটি পাবো। বাট এটাই চেষ্টা করবো যে নিজের পারফরমেন্সটা ভালো করার জন্য এন্ড অফ দ্য ডে টিমও যেন ভালো রেজাল্ট করে। সংবাদ শেষ করছি ঐতিহ্যবাহী গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা দিয়ে। হারিয়ে গেছে আমাদের গ্রামীণ সংস্কৃতির অনেক ঐতিহ্য, কোথাও এখনো কোনো রকমে টিকে আছে কিছু লোকজ উৎসব। তেমনই ঝিনাইদহে হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা, জানিয়েছেন প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু। ছুটে আসছে গরুর গাড়ি, কে কার আগে যাবে সেই প্রতিযোগিতা। আর তা দেখতে লোকারণ্য ঝিনাইদহের বেতাই গ্রামের দক্ষিণ মাঠ। একের পর এক গাড়ি ছুটে আসে আর জেগে ওঠে দর্শকদের উল্লাস। চারিদিকে উৎসব মুখরতা। মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনব্যাপী এই ঐতিহ্যবাহী আয়োজন। গরু কিংবা গরুর গাড়ি কেবল চাষাবাদ বা মালবাহী নয়, গ্রামীণ জীবনে আনন্দেরও উপলক্ষ। পোড়াবেতা থেকে আসছি, এখানে অনেক মজা হয়েছে। আমি আমার আব্বুর সাথে এসেছি। আমাদের সাতক্ষীরা জেলায় এরকম হয়, কিন্তু তার সাথে খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে খেলাটা। আমার একটা শখ ছিল গরুর খেলা হয়, আমি এটা দেখতে এসেছি। গ্রামের ভিতরে এরকম ধরনের একটা আকর্ষণ, এটা আমার খুব ভালো লাগছে। কেবল ঝিনাইদহ নয়, আশপাশের জেলা থেকেও আসেন প্রতিযোগীরা। 14টি গাড়িকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে খালিশপুরের আবু সাইদের গরুর গাড়ি। তবে সমান খুশি জয়ী ও অংশগ্রহণকারী সবাই। আমরা আজকে আরো 2 মাঠে তুলেছি, 2 মাঠে ফার্স্ট হয়েছি। আজকে কেন ফার্স্ট হয়েছে আমরা আনন্দিত। প্রত্যেক বছরই আসি এখানে, আনন্দ পাই, দর্শক আনন্দ পাই। দর্শকের মন জয় করতে দর্শক খুব যেখানে হয় এটা আনন্দের বিষয়। আমরা এখানে আইছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন ধারাবাহিকভাবে করতে চান আয়োজকরা। বিভিন্ন জায়গার মানুষ এখানে আসছে, আগামী দিনও যাতে এখানে আসে, অংশগ্রহণ করে। এবং আগে এই জায়গাটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, সেখান থেকেও মানুষ মুক্তি পেয়েছে। এখন মানুষ খুব ভালোভাবে আনন্দ উপভোগ করছে। বিলুপ্ত প্রায় এই প্রতিযোগিতা ঘিরে বসে যায় গ্রামীণ মেলা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করছি সন্ধ্যা ৬টার নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। করোনা সংক্রমণ কমাবে বঙ্গসেফ নাকের স্প্রে, প্রত্যাশা উদ্ভাবকদের। মোবাইল অ্যাপের মাধ্যমে টিকার সুষ্ঠু বন্টন করতে চায় সরকার। পুঁজিবাজার স্থিতিশীল রাখতে আসছে ৩৬,০০০ কোটি টাকার ফান্ড। রিমান্ডে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়াল, খোঁজা হচ্ছে আরো ৬৯ জনকে। অভিশংসন হলে সহিংসতা বাড়বে, এবার নিজের দেশকেই হুমকি ট্রাম্পের। নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামে নিহত এক বিদ্রোহী প্রার্থী অভিযুক্ত। বড়পুকুরিয়া কয়লা খনির ২২ কর্মকর্তার জামিন আবেদন আবারও নাকচ। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৩। এবং জয় দিয়ে বিপিএল শুরু করল বসুন্ধরা কিংস।
এই ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।